হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের সপ্তম শ্রেণীর ইতিহাস, অতীত ও ঐতিহ্য তৃতীয় অধ্যায় রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে সলভ করব এবং এর আগের ভিডিওতে 1 ও 2 নম্বর চ্যাপ্টার সলভ করা রয়েছে। আজকের তৃতীয় অধ্যায়টি সলভ করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একের নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। তো ক, নাড়ু, চোল, উর, নগরম, এটি উত্তরটি হবে চোল। খ, অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল, লখনৌতি, এটি হবে লখনৌতি। গ, জয়দেব, ধীমান, বৃটপাল, সন্ধ্যাকর, নন্দী, চক্রপাণি দত্ত, এটি উত্তর হবে জয়দেব। ঘ, লুইপাদ, অর্শঘোষ, সরহপাদ, কাহুপাদ, এটি উত্তর হবে অর্শঘোষ। 2 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? ক, বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল, এটি উত্তর হবে ব্যাখ্যা 2। পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। খ দাগে বিবৃতি, দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল, এটি উত্তর হবে ব্যাখ্যা 1। রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। গয়ের দাগে বিবৃতি, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, উত্তরটি হবে ব্যাখ্যা 2। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। 3 দাগে প্রশ্ন, 3 দাগে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। কয়ের দাগে দক্ষিণ ভারতের খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্য উন্নতি কেন ঘটেছিল? দক্ষিণ ভারতের নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন রচনা থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথা জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। দক্ষিণ ভারতের ব্যবসায়ীদের স্বার্থ ও বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামের একটি পরিষদ তৈরি হয়েছিল। রাজা ও প্রশাসন বণিকদের ব্যবসায় উৎসাহিত করতেন। ক্ষয়ের দাগে প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়? পাল ও সেন যুগে বাংলার প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে ও নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, ডুমুর, খেজুর, নারকেল প্রভৃতি। আজকের বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সে যুগে শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদি ও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এছাড়া নানা ধরনের শাকসবজি সে যুগে উৎপন্ন হতো, যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, কচু ইত্যাদি। কারণ এইগুলি প্রাচীনকাল থেকেই বাঙালিরা খাবারের জায়গা করে নিয়েছিল। সেই ফসলগুলির মধ্যে ধান, সর্ষে, কার্পাস, পান, আম, কলা, বেগুন, লাউ, কুমড়ো, আখ এখনও চাষ করা হয়।
গয়ের দাগে প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। সেন যুগে লক্ষণ সেনের রাজকবি জয়দেব ছিলেন সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তাঁর লেখা গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমলীলা। লক্ষণ সেনের রাজসভার আর একটি কবি ধোঁই লিখেছিলেন পবনদূত কাব্য। এ যুগের আরও তিনজন কবি হলেন গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এই পাঁচজন কবি একসাথে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। এছাড়া রাজা লক্ষণ সেন নিজে স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। লক্ষণ সেনের মন্ত্রী হলাউদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ ও জ্যোতিষবিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের অপর দুইজন লেখক। ঘর দাগে প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিনে স্থায়ী হয়েছিল? উত্তর, 400 বছরেরও বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল, 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। গোপাল যখন রাজা হলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল। বিজয় সেন সেভাবে কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পাল শাসকরা যেভাবে বাংলায় সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেনি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগের থেকে সেন শাসন অনেক পিছিয়ে ছিল। 4 দাগে বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর লেখো। ক, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থার সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? ত্রিভুজের সবচেয়ে নিচে চওড়া হবার অর্থ ছিল নিচে থাকতো জনগণ, তাদের ওপরে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, মাঝারি শাসকদের উপরে অল্প কিছু মহাসামন্ত, আর সবার উপরে থাকতেন রাজা। এইভাবে সমাজে ত্রিভুজাকৃতি আকারে স্তরবিন্যাস হয়েছিল। সামন্তরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতেন না, অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজত্ব থেকে নিজেরা জীবিকা চালাতেন। সামন্তদের মধ্যে সর্বদা যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। সবাই চাইতো নিজের ক্ষমতা আরও বাড়াতে। কখনো কখনো এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধে নামত। দখল করা গ্রাম থেকে রাজত্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন ও বিচারও করত এরা। রাজার ক্ষমতাকেও এরা অনেক সময় অস্বীকার করত। এদের দাপটে গ্রামগুলি স্থায়িত্ব শাসন ব্যবস্থা নষ্ট হয়। খদ্দাগে প্রশ্ন, পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। পাল ও সেন যুগের কৃষি, শিল্প ও বাণিজ্য ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল। এর কারণ ছিল ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকেরা কিছু পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্য বাংলার অর্থনীতির কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল সেন যুগের বাংলার সোনা রূপার মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম। ব্যবসা বাণিজ্যের অবনতির ফলে কৃষির গুরুত্ব বেড়েছিল। কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 কর দিতে হতো। এই সময়ের কৃষি নির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। সে আমলে লেখগুলি ছিল থেকে জানা যায় যে জমি কেনাবেচার সময় কৃষকদের তার খবর দিতে হতো। সুতরাং সমাজে কৃষকদের অবহেলা করা হতো না। তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। এ যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে, আম, কাঁঠাল, কলা, ডালিম, নারকেল প্রভৃতি। ফল এছাড়া কার্পাস, পান, সুপারি, এলাচ, মহুয়া প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গয়ের দাগে পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। পাল সম্রাট ধর্মপাল
খ্রিস্টীয় অষ্টম শতকে মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরেও কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 500 বছর এটি টিকেছিল। পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। পাল আমলে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। পাল আমলের ভাস্কর্যগুলো ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। পাল যুগে অষ্টম-নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান ও তার পুত্র বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তাঁরা ধাতব শিল্পে, ভাস্কর্য ও চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। ঘর দাগে প্রশ্ন, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। পাল ও সেন যুগে কৃষি, শিল্প ও বাণিজ্য ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। এই সময় কৃষি নির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমিদান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণকে ভূমিদান করা হয়েছে। পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় ও কায়স্থ ছিলেন। পরে তাঁরা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। পাল যুগের বাংলায় ও বিহারের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণদের থেকে বৌদ্ধদের প্রভাব অনেক বেশি পড়েছিল। সেন রাজাদের আমলে স্থানীয় গ্রামে শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল। স্থানীয় জনসাধারণের সাথে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে পড়েছিল। সমাজের সাধারণ মানুষেরা মোটামুটি সচ্ছল ছিলেন, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। পাল আমলের তুলনায় সেন আমলের বর্ণ ব্যবস্থা কঠোর অনমনীয় হয়ে পড়েছিল। পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ ধর্মের মধ্যে বৌদিক ও পৌরাণিক দুই ধর্মেরই মিশ্রণ ঘটেছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব ও বিষ্ণুর পূজা করা হতো। সেন যুগের সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তাঁর পূর্বসূরীরা ছিলেন শৈব। সেন যুগে ব্রাহ্মণরা সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করতেন। অব্রাহ্মণ সবাইকে শঙ্কর বা শূদ্র হিসেবে ধরা হতো। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারতেন, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজ করতে পারত না। এছাড়া সেন যুগে সমাজে আদিবাসী বা উপজাতি মানুষদের কথা জানা যায়। তারপরে বলেছে, কল্পনা করে লেখো 100 থেকে 150 শব্দের মধ্যে। প্রথমটি রয়েছে, যদি তুমি খ্রিস্টীয় শতকের 10ম শতকের বাংলায় একজন কৃষক হও, তাহলে তোমার সারাদিন কেমনভাবে কাটবে তা লেখো। এবছর ভালো বর্ষা হয়েছে। গত বছর যা হয়েছিল তা নিশ্চিত আমরা ধান রোপণ করেছিলাম। এখন তা বড় হয়ে গেছে। সকালে মাঠে গিয়ে সেগুলোকে পরিচর্যা করি ও আগাছাগুলো নিজের হাতে পরিষ্কার করি যাতে ধানগুলো ভালোভাবে বাড়ে। আশা করি এবার ফলন ভালো হবে এবং মহাজনের ধারও কিছু টাকা শোধ করা যাবে। এরপর দুপুরে বাড়ি ফিরে ভাত খেয়ে বিশ্রাম করব। গ্রামে বঙ্গের রাজার লোক কর নিতে এলে ফসলের 1/4 আলাদা করে রাখা কর দিয়ে দেব। বিকেলে চণ্ডী মণ্ডপে গিয়ে বন্ধুদের সাথে গল্প করে হাটে যাব। সেখানে কড়ি দিয়ে পান, সুপুরি ইত্যাদি প্রভৃতি দরকারি জিনিস কিনে আনবো আর সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ব। পরের প্রশ্ন, মনে মনে তুমি বিক্রমশীল মহাবীরের একজন ছাত্র। তোমার শিক্ষক দীপঙ্কর সিগান তিব্বতে চলে যাচ্ছেন। তার সঙ্গে তুমি কি কথা বলবে? তিনি বা তোমাকে কি বলবেন? এই নিয়ে একটি কাল্পনিক কথোপকথন লেখো। তো প্রথম উত্তর, আমি, গুরুমশাই, আপনি তিব্বতে চলে যাচ্ছেন, কবে ফিরে আসবেন? শ্রীজ্ঞান বলছেন, শ্রীধর, হয়তো আমি আর ফিরে আসবো না, কিন্তু কথা দাও তোমরা মন দিয়ে পড়াশুনো করবে।
আমার ছাত্ররা যেন জীবনের সব পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়। আপনি কেন যাচ্ছেন গুরুমশাই? আপনার চলে গেলে আমাদেরকে বিদ্যা শিক্ষা দেবেন। শ্রীজ্ঞান, এখানে আরও অনেক শিক্ষক আছেন, তারা তোমাদের শিক্ষা দেবেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি তিব্বতের রাজা জ্ঞানপ্রবের অনুরোধে তিব্বতে যাচ্ছি। আমাকে সেখানে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করতে হবে। আমি গুরুমশাই, আপনি আশীর্বাদ করে যান, আমরা যেন আপনার সম্মান রাখতে পারি। শ্রীজ্ঞান, আশীর্বাদ করি তোমরা জীবনে উন্নতি লাভ করো। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।